সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুবই কমন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। নিউজিল্যান্ডের ইনসাইটস। প্রতিনিয়ত আমরা বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়ে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে নিউজিল্যান্ডের ভিসার ক্ষেত্রে বিশেষ করে যে কমন কোশ্চেনটা আমরা এই মুহূর্তে পাচ্ছি, অস্ট্রেলিয়াতে ভিসা রিজেকশন হওয়ার পরে কি নিউজিল্যান্ডে আমরা পড়ালেখা করতে যেতে পারি কি না। অস্ট্রেলিয়াতে রিফিউজাল হওয়ার পরেও আপনি নিউজিল্যান্ডে পড়ালেখা করতে পারেন, তবে আপনার প্রোফাইল কী কারণে রিজেক্ট হয়েছে, কোনো ফলস ডকুমেন্টেশন ছিল কি না, কোনো মিস রিপ্রেজেন্টেশন ছিল কি না, এগুলো যদি না থেকে থাকে তাহলে আপনি অস্ট্রেলিয়ান রিফিউজ হয়ে যাওয়ার পরেও নিউজিল্যান্ডের স্টাডি পারমিট পেতে পারেন। তবে মূলত আপনাকে আসলে ভিসা অফিসারের কাছে আপনার এলিজিবিলিটি প্রুভ করতে হবে যে আপনি ট্রুলি ইউ আর সিকিং হায়ার এডুকেশন ওভার দেয়ার ইন নিউজিল্যান্ড। এই বিষয়টা যদি আপনি ভিসা অফিসারকে মেকশিওর করতে পারেন by your SOP, by your subject selections, by your financial documentation and everything, এগুলো দিয়ে যদি আপনি প্রুভ করতে পারেন যে you are truly seeking higher education over there in New Zealand, then I think after getting refusal from Australia, not only Australia, from any other countries, you can apply for New Zealand. কত বছর স্টাডি গ্যাপ নিয়ে একজন স্টুডেন্ট নিউজিল্যান্ডে পড়ালেখা করতে পারে? নিউজিল্যান্ডে পড়ালেখার ক্ষেত্রে কোনো এজের লিমিটেশন নাই। আপনাকে মাথায় রাখতে হবে নিউজিল্যান্ডে একজন স্টুডেন্ট 55 ইয়ার্স পর্যন্ত পিআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। সো আমরা ন্যাচারালি একজন স্টুডেন্টকে 50 ইয়ার্স ওল্ড পর্যন্ত ফ্লেক্সিবলি অ্যাডমিশন করাতে চাই। যারা যদি 50 বছর বয়সে পড়তে যায়, তারপরেও ওখানে যে তার মাস্টার্স কমপ্লিট করতে কোনো প্রোগ্রামের লেন্থ হয়ে থাকে 1 বছর, আপনারা জানেন, কোনো প্রোগ্রামের লেন্থ হয়ে থাকে ইভেন 1.5 ইয়ার্স, ইভেন ম্যাক্সিমাম কোনো প্রোগ্রামের লেন্থ হতে পারে 2 ইয়ার্স ফর দি মাস্টার্স প্রোগ্রাম ইন নিউজিল্যান্ড। সো সেক্ষেত্রে আপনার 52 ইয়ার্সের মধ্যে যদি আপনার মাস্টার্স কমপ্লিট হয়ে যায়, দেন ইউ ক্যান গেট 3 ইয়ার্স অফ পোস্ট স্টাডি ওয়ার্ক রাইটস ওভার দেয়ার ইন নিউজিল্যান্ড। সো 3 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক রাইটস এর মধ্যে যদি আপনি কোনো জব অফার ম্যানেজ করতে পারেন টিয়ার 1 ক্যাটাগরি, ইভেনচুয়ালি ইন সাম কেসেস টিয়ার 2 জব ক্যাটাগরি দিয়েও আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আসলে 50 বছর বয়সটাকে আমরা আসলে সুইটেবল মনে করি ফর দি মাস্টার্স প্রোগ্রাম। বাট ফর দি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম আপনাদেরকে মাথায় রাখতে হবে, আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যদি একজন স্টুডেন্ট নিউজিল্যান্ডে পড়তে যায়, তার গ্যাপটা যদি মোর দ্যান 1 ইয়ার্স হয়ে যায়, তাহলে কি করেছে সেই সময়টাতে এই প্রপার এক্সপ্লেনেশন স্টুডেন্টকে দিতে হবে। সেই ফর একজন স্টুডেন্ট প্রথমবার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছে, বা বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়েছেন, বা অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছেন, বাট আনফর্চুনেটলি তার অ্যাডমিশনটা ওখানে হয় নাই। ওই ক্ষেত্রে স্টুডেন্টের এক্সপ্লেনেশন দিতে হবে যে আমি এই সময়টা কি করেছি। তাহলে আমরা লিখতে পারি যে আমি এই সময়টাতে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলি বা টপ নটস যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, বাট যখন আমার অ্যাডমিশনটা হয়নি তখন আমি এবং আমার ফ্যামিলি প্ল্যান করে এবং ডিসিশন নেই যে ইয়াস আই হ্যাভ টু স্টাডি ইন অ্যাব্রড। সেক্ষেত্রে আমরা নিউজিল্যান্ডটাকে বেছে নিতে পারি। সো এই ক্ষেত্রে আমরা আসলে গ্যাপ এক্সপ্লেনেশন দিয়ে আমরা এই গ্যাপটা কাভার আপ করতে পারি। ইভেনচুয়ালি এই সময় যদি আপনি কোনো কিছু করে থাকেন, সে ফর আপনি একটা শর্ট কোর্স করেছেন, লাইক 6 মাসে একটা সার্টিফিকেট কোর্স করেছেন, বা 1 বছর একটা ডিপ্লোমা করেছেন, বা 2 বছর একটা ডিপ্লোমা করেছেন, অথবা বাংলাদেশের কোনো একটা রিপিউটেড ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন, অথবা বাংলাদেশের কোনো জায়গায় ভর্তি আছেন, সেই ডকুমেন্টগুলোকে যদি আমরা প্রপার এক্সপ্লেনেশন দিয়ে সেই ডকুমেন্টগুলো আমরা সাবমিট করতে পারি, তাহলে ভিসা অফিসারকে কনভিন্স করা দ্যাটস নট এ বিগ ইস্যুস। তবে হ্যাঁ, আপনি কেন এই স্টাডিটা কন্টিনিউশন বাদ দিয়ে আপনি নিউজিল্যান্ডে যেতে চাচ্ছেন সেই ব্যাপারে আপনার স্ট্রং যুক্তি তুলে ধরতে হবে। যদি সেটা আপনি এনশিওর করতে পারেন, তাহলে নিউজিল্যান্ডের ভিসা পাওয়া আসলে কঠিন কিছু না। অধিকাংশ ক্ষেত্রে আমরা স্টুডেন্টের কাছ থেকে আরেকটি কমন প্রশ্ন শুনে থাকি, সেটা হচ্ছে লেভেল 8-এ অর লেভেল 7-এ অর লেভেল 5-এ পড়ালেখা করতে গেলে আমরা ডিপেন্ডেন্ট নিতে পারবো কিনা। দিস ইজ এ ভেরি কমন কোয়েশ্চেন আস্কড বাই দ্য স্টুডেন্টস। আমি এই ক্ষেত্রে বলতে চাই, আসলে মাস্টার্স লেভেল, যেটাকে লেভেল 9 বলা হয়, তবে এই মাস্টার্স বলার আগে আমি একটু লেভেলটা নিয়ে ছোট্ট আলোচনা করি আপনাদের সাথে। আসলে ব্যাচেলরের স্টার্টিং লেভেল অথবা যেটাকে আমরা ডিপ্লোমা বলে থাকি নিউজিল্যান্ডে, সেটাকে বলা হয়ে থাকে লেভেল 5। লেভেল 5 ইজ ইকুইভ্যালেন্ট টু
ব্যাচেলর ইয়ার 1, দ্যাট মিনস ব্যাচেলর ফার্স্ট ইয়ার, লেভেল 6 অর নিউজিল্যান্ড ডিপ্লোমা বলা হয়ে থাকে এগুলোকে। তবে অল্টারনেটিভলি এটাকে আমরা বলতে পারি অ্যাডভান্স ডিপ্লোমা, যেটা 2 ইয়ার্সের ডিপ্লোমা হয়ে থাকে। এই ডিপ্লোমার ক্রেডিটস হয়ে থাকে 240 ক্রেডিটস। আর প্রথমে যেটা আমি বললাম, নিউজিল্যান্ড 1 বছরে যে ডিপ্লোমাগুলো হয়ে থাকে সেগুলোর ক্রেডিটস হয়ে থাকে 120 ক্রেডিটস। সো এই লেভেল 6 ডিপ্লোমা যেটা, সেটাকে আপনি সমপরিমাণ বলতে পারেন ব্যাচেলরের সেকেন্ড ইয়ারের। এরপরে যে লেভেলটা আসে সেই লেভেলটাকে বলা হচ্ছে লেভেল 7, যেটাকে আমরা ব্যাচেলরের ফাইনাল ইয়ার বলে থাকি। তো লেভেল 7 মোস্ট অফ দি ক্ষেত্রে আপনাদের মাথায় রাখা উচিত যে নিউজিল্যান্ডে ব্যাচেলর প্রোগ্রামগুলি 3 বছরের হয়ে থাকে, এক্সেপ্ট যদি কোনো ব্যাচেলর অফ অনার্স প্রোগ্রাম হয়ে থাকে। সে ফর অনেক ইউনিভার্সিটি ব্যাচেলর অফ অনার্স ইন ইঞ্জিনিয়ারিং অফার করছে, সেই প্রোগ্রামগুলি 4 বছরের হয়ে থাকে। আদার দেন ব্যাচেলর প্রোগ্রাম 3 বছরের হয়ে থাকে নিউজিল্যান্ডে। সো ব্যাচেলরের ফাইনাল ইয়ারকে বলা হয়ে থাকে লেভেল 7। এর আরেকটি নাম আছে যেটাকে বলা হচ্ছে গ্রাজুয়েট ডিপ্লোমা, যেটাকে লেভেল 7 ডিপ্লোমা আমরা বলে থাকি বা গ্রাজুয়েট ডিপ্লোমা আমরা বলে থাকি। সো এই গ্রাজুয়েট ডিপ্লোমাতেও আসলে অফিসিয়ালি আপনি ডিপেন্ডেন্ট নিতে পাচ্ছেন না। এর পরের লেভেল হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, যেটাকে আমরা বলে থাকি লেভেল 8। লেভেল 8 কোন কোন ক্ষেত্রে হতে পারে? লেভেল 8 2 ক্ষেত্রে হতে পারে। একটা হলো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, আরেকটি হচ্ছে ব্যাচেলর অফ অনার্স এর ফাইনাল ইয়ার, যেটাকে আমরা বলে থাকি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আর ব্যাচেলর অফ অনার্স ইঞ্জিনিয়ারিং অর এনি আদার প্রোগ্রাম হোক না কেন, যেটা 4 বছরের হবে, এই প্রোগ্রামেও আমরা ডিপেন্ডেন্ট নিতে পারি না। তবে ডিপেন্ডেন্ট অ্যাজ এ ট্যুরিস্ট ভিসা বা অ্যাজ এ ভিজিটর ভিসার মাধ্যমে স্টুডেন্ট চাইলে ওখানে যেতে পারে, বাট ওই স্টুডেন্টের ডিপেন্ডেন্টরা কোনো ওয়ার্ক পারমিট পাবে না। দ্যাট মিনস তারা ওখানে ভিজিটর ভিসায় অ্যাপ্লাই করতে পারবে। ভিজিটর ভিসার ক্যাটাগরিতে একজন স্টুডেন্টের কোনো ওয়ার্ক রাইটস নাই। তারপরে যে লেভেলটা আসে সেটাকে বলা হয় মাস্টার্স লেভেল, হুইচ ইজ লেভেল 9। এই মাস্টার্স লেভেলে যদি কোনো স্টুডেন্ট নিউজিল্যান্ডে পড়তে যায়, তাহলে অবশ্যই সে তার ডিপেন্ডেন্টকে অ্যাজ এ ওপেন ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে নিতে পারবে। এই ওপেন ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে যদি একজন স্টুডেন্টের ডিপেন্ডেন্ট ওখানে যায়, সে ওখানে ফুল টাইম ওয়ার্কস রাইট পেয়ে থাকে। সো আমার মনে হয় বিষয়টা আপনারা ক্লিয়ার। তবে আরেকটি বিষয় আমার একটু ক্লিয়ার করে দেওয়া দরকার, যে কোনো লেভেলে যে স্টুডেন্টের, ইভেন যদি লেভেল 7 লেভেল 8 এই লেভেলেও যদি কোনো স্টুডেন্ট পড়তে যায়, তারা তাদের ডিপেন্ডেন্টকে নিতে পারে, ভিজিটর ক্যাটাগরিতে নিতে পারে, কিন্তু ওপেন ওয়ার্ক পারমিট যে রাইটটা আছে সেটা সে পাবে না। এখানে আরেকটু জিনিস বলে রাখা দরকার, নিউজিল্যান্ডে কিন্তু নিউজিল্যান্ড এডুকেশন নিউজিল্যান্ড তাদের নিউজিল্যান্ড কোয়ালিফিকেশন থিওরিটি, তারা কোন লেভেলে পড়তে গেলে কত আইএলটিএস স্কোর বা কোন লেভেলের ইংলিশ প্রফিসিয়েন্সি থাকতে হবে, সেটাকে তারা নির্ধারণ করে দিয়েছে। সে ফর আমাদের কোনো স্টুডেন্ট যদি ডিপ্লোমা ইন লেভেল 5-এ পড়তে যায় এনি সাবজেক্টস, তখন তার একটা আইএলটিএস এর রিকোয়ারমেন্ট হয়ে থাকে 5.5, নো ব্যান লেস দ্যান 5। যদি কোনো স্টুডেন্ট অ্যাডভান্স ডিপ্লোমা অর নিউজিল্যান্ড ডিপ্লোমা, যেটা 2 ইয়ার্স ডিপ্লোমা, যেটা ক্রেডিট হবে 240 ক্রেডিটস, এই প্রোগ্রামে যদি একজন স্টুডেন্ট পড়তে যায়, তাহলে তার আইএলটিএস এর রিকোয়ারমেন্ট হলো ওভারঅল 6, নো ব্যান লেস দ্যান 5.5, or equivalence পিটি স্কোর হলে 50, no one less than 42, এই লেভেলের একটা পিটি স্কোর or any other equivalent English proficiency স্কোর দিয়ে স্টুডেন্ট নিউজিল্যান্ডে স্টাডি করতে পারে। দেন কোন স্টুডেন্ট যদি ব্যাচেলর প্রোগ্রামে যায়, তার আইএলটিএস এর রিকোয়ারমেন্ট থাকতে হবে 6.0 ওভারঅল উইথ নো ব্যান লেস দ্যান 5.5। যদি কোনো স্টুডেন্ট ব্যাচেলর অফ অনার্স প্রোগ্রামে পড়তে যায়, হুইচ ইজ 4 ইয়ার্স লং, তাহলে তার আইএলটিএস এর রিকোয়ারমেন্ট থাকতে হবে 6.5, নো ব্যান লেস দ্যান 6। সেম হিয়ার কোন স্টুডেন্ট যদি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাতে পড়তে যায়, তারও কিন্তু আইএলটিএস এর রিকোয়ারমেন্ট থাকতে হবে 6.5, নো ব্যান লেস দ্যান 6। এর বাইরে যদি কোনো স্টুডেন্ট মাস্টার্স লেভেলে পড়তে যায়, তার অবশ্যই 6.5, ইন্ডিভিজুয়ালি 6 or পিটি 58, নো ব্যান লেস দ্যান 50 or ইকুইভ্যালেন্ট ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টের দরকার হয়ে থাকে। একটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, যে কত দিনের মাস্টার্স প্রোগ্রামের লেন্থ হলে আমরা আমাদের পুরা 3 ইয়ার্সের পোস্ট স্টাডি ওয়ার্ক রাইটস পেয়ে থাকি। যদি প্রোগ্রামের লেন্থ 30 উইকস হয়ে থাকে, তাহলে কোন স্টুডেন্ট যদি মাস্টার্স লেভেলে পড়ালেখা করে, তাহলে সে 3 ইয়ার্সের পোস্ট স্টাডি ওয়ার্ক রাইটস পাবে আফটার গ্রাজুয়েশন।
এই সময়ের মধ্যে যদি একজন স্টুডেন্ট একটি টিয়ার 1 ক্যাটাগরি অথবা টিয়ার 2 ক্যাটাগরির একটি জব অফার ম্যানেজ করতে পারে, সেটার উপর বেস করে একজন স্টুডেন্ট নিউজিল্যান্ডে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। তো বেসিক্যালি আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আমরা লেভেল 8-এ পড়ালেখা করে আমরা ডিপেন্ডেন্ট নিতে পারবো কিনা, আমার মনে হয় আপনারা সবাই প্রশ্নটার অ্যান্সার পেয়ে গিয়েছেন। লেভেল 8-এ আমরা OWP ক্যাটাগরিতে, দ্যাট মিনস ওপেন ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে আমরা ডিপেন্ডেন্ট নিতে পারছি না, বাট আমরা ভিজিটর ভিসার ক্যাটাগরিতে যদি আমরা নিতে চাই আমরা নিতে পারি। তবে মাথায় রাখবেন ভিজিটর ভিসার ক্যাটাগরিতে ভিসার রেশিও কম্পারেটিভলি কম থাকে, রেদার ওপেন ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে ভিসার রেশিওটা বেশি থাকে। এখন একটু আমরা আলোচনা করতে পারি নিউজিল্যান্ডের সর্বনিম্ন আইএলটিএস রিকোয়ারমেন্ট কত। দেখেন, আসলে প্রথমে আমি যেটা বলেছি যে নিউজিল্যান্ড এডুকেশন নিউজিল্যান্ড অ্যান্ড নিউজিল্যান্ড কোয়ালিফিকেশন অথরিটি NZQA অলরেডি ডিসাইডেড করে দিয়েছে যে কোন লেভেলে পড়তে গেলে আমাদের কত লেভেলের ইংলিশ প্রফিসিয়েন্সি থাকতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা বলতে চাই, যেমন সেফার কোন স্টুডেন্ট রিসেন্টলি ইন্টারমিডিয়েট পাস করেছে বা A লেভেল কমপ্লিট করেছে বা ব্যাকালারিয়েট কোনো ডিপ্লোমা কমপ্লিট করেছে, এই ক্ষেত্রে ওই স্টুডেন্ট যদি নিউজিল্যান্ডে তার ব্যাচেলর করতে চায় তখন তার আইএলটিএসের রিকোয়ারমেন্ট হবে 6.0, নো ব্যান্ড লেস দ্যান 5.5। বাট তার যদি 5.5 ওভারঅল স্কোর থাকে এবং নো ব্যান্ড লেস দ্যান 5 থাকে, তখন সে ডিপ্লোমা লিডিং ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, যেখানেও তার অফার লেটার 3 বছরেরই হবে। ফার্স্ট ইয়ারে হবে ডিপ্লোমা, সেকেন্ড ইয়ারে হবে ব্যাচেলরের সেকেন্ড ইয়ার, অ্যান্ড থার্ড ইয়ারে হবে ব্যাচেলরের থার্ড ইয়ার। কিছু ইউনিভার্সিটি এই জাতীয় ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর প্রোগ্রাম অফার করে থাকে। সেই ইউনিভার্সিটিগুলোর ভিতরে অন্যতম হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি, আরেকটি ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো, এবং আরেকটি ইউনিভার্সিটি হচ্ছে মেসি ইউনিভার্সিটি। এই 3টে ইউনিভার্সিটি ডিপ্লোমা লিডিং ব্যাচেলর প্রোগ্রাম অফার করে থাকে। এরপরে কোনো স্টুডেন্ট মাস্টার্স লেভেলে যেতে চায়, বাট আনফর্চুনেটলি তারা তাদের কাঙ্ক্ষিত স্কোর অবটেইন করতে পারে না। সেফার অনেক স্টুডেন্টকে আমরা প্রায়শই বলতে শুনি যে ভাই আমি 2বার আইএলটিএস দিয়েছি, বাট আইএলটিএস স্কোর 6 ওভারঅল, নো ব্যান্ড লেস দ্যান 5.5 এর উপরে আমি উঠাতে পারছি না, এখন আমি কি করতে পারি? ইয়াস, আপনার যদি ডিসেন্ট ফান্ডিং থাকে, আমি বলবো যে আপনি নিউজিল্যান্ডের প্রি মাস্টার্স অর গ্রাজুয়েট ডিপ্লোমা লিডিং টু মাস্টার্স প্রোগ্রামে আপনি সহজেই অ্যাপ্লাই করতে পারেন, এবং এক্ষেত্রেও ভিসা রেশিও কনসিডারেবলি হাই। আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যদি ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে থাকি, তখন কি আমি গ্রিন লিস্টেড কোনো প্রোগ্রামে পড়ালেখা করতে যেতে পারি কি না? এটার খুব সহজ অ্যান্সার হলো খুব লিমিটেড স্কেলে আপনি আর্টস থেকে পড়ালেখা করার পরেও গ্রিন লিস্টেড প্রোগ্রামে আপনি অ্যাডমিশন নিতে পারেন। এটা সেফার, আমি একটি ইনস্টিটিউশন নাম বলবো, ATMC নিউজিল্যান্ড, যেটি অকল্যান্ডে লোকেটেড একটি প্রাইভেট পলিটেকনিক্স। সো এই প্রাইভেট পলিটেকনিকে যদি আপনি পড়েন, ওখানে ওরা একটা প্রোগ্রাম অফার করছে ব্যাচেলর অফ আর্টস ইন মাল্টিমিডিয়া ডিজাইন। এই মাল্টিমিডিয়া ডিজাইনটা টিয়ার 1 ক্যাটাগরিতে একটা গ্রিন লিস্টেড জব প্রফেশন। সো আপনি যদি এই প্রোগ্রামে পড়তে চান, আর্টস বা কমার্স, ইভেন সায়েন্স, যে কোনো ডিসিপ্লিন থেকে পড়ালেখা করে আপনি এই প্রোগ্রামটাতে পড়ালেখা করতে পারেন। সেফার এর বাইরেও আপনি 2 ইয়ার্সের কিছু প্রোগ্রাম আছে যেগুলোকে বলা হয় নিউজিল্যান্ড ডিপ্লোমা, যেমন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। আপনি চাইলে ওটাগো পলিটেকনিকের অকল্যান্ড ক্যাম্পাসে আপনি আর্টস থেকে বা কমার্স থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরেও আপনি 2 ইয়ার্সের কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট পড়তে পারেন, কোয়ান্টিটিভ সার্ভেইং আপনি পড়তে পারেন, যে সাবজেক্টগুলি আসলে নিউজিল্যান্ডে গ্রিন লিস্টেড প্রফেশন হিসেবে আপনি জব করতে পারবেন এই সাবজেক্টগুলিতে পড়ালেখা করা থাকলে। সেম হিয়ার ফর মাস্টার্স প্রোগ্রাম, দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। অধিকাংশ ক্ষেত্রে মাস্টার্স স্টুডেন্ট আমাদের কাছে এই প্রশ্নটা করে থাকে। নিউজিল্যান্ডে বেসিক্যালি 2 ধরনের মাস্টার্স হয়ে থাকে, একটি হচ্ছে কনভার্সন মাস্টার্স প্রোগ্রাম, আরেকটি হচ্ছে কন্টিনিউড মাস্টার্স প্রোগ্রাম। এই কনভার্সন মাস্টার্স প্রোগ্রামে যদি আমরা যাই, কনভার্সন মিনস সেফার আমি সোশিওলজিতে অনার্স করেছি, বাট আমি এখন আইটি রিলেটেড একটা ফিল্ডে জব করছি। এখন যদি আমি মনে করি যে আমি MSc ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়তে যাব, ইয়েস আই ক্যান গো দেয়ার। ইট ইজ কল কনভার্সন মাস্টার্স প্রোগ্রাম। দ্যাট মিনস আপনি ব্যাচেলর একটা বিষয়ের উপরে করেছেন, এখন আরেকটা বিষয়ের উপরে আপনার মাস্টার্স করতে চাচ্ছেন, এই ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি কনভার্সন মাস্টার্স প্রোগ্রাম। এই কনভার্সন মাস্টার্স প্রোগ্রাম ভিসা পাওয়া খুব কঠিন কিছু না, তবে এসওপিটা খুব কেয়ারফুলি লিখতে হবে, এক্সপার্ট দিয়ে আপনার এসওপিটা যদি আপনি রাইট করতে পারেন এবং কি কারণে আপনি
এই কেরিয়ার ডেস্টিনেশনটা চেঞ্জ করতে যাচ্ছেন, সেটাকে যদি আপনি প্রপার ওয়েতে এক্সপ্লেইন করতে পারেন, তাহলে এই জাতীয় কনভার্সন মাস্টার্স প্রোগ্রাম ভিসা পাওয়া আপনার জন্য খুবই ইজি। কোন কোন ইউনিভার্সিটি এই কনভার্সন মাস্টার্সগুলো অফার করে থাকে? নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওটাগো, ওয়ান অফ দ্য টপ র্যাঙ্ক পাবলিকলি ফান্ডেড ইউনিভার্সিটি ইন নিউজিল্যান্ড, কিউএস র্যাঙ্কিংয়ে 197 এই মুহূর্তে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ইন নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের প্রথম এস্টাবলিশ কোনো ইউনিভার্সিটি হলো এটা। এই ইউনিভার্সিটি অসংখ্য মাস্টার্স প্রোগ্রাম আছে, যেটাকে কনভার্সন মাস্টার্স প্রোগ্রাম। দ্যাট মিনস আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ না করলেও, ইভেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলেও আপনাকে তারা এই কনভার্সন মাস্টার্স প্রোগ্রামে অ্যাডমিশন দিবে। তবে এই ক্ষেত্রে আপনার এসওপিটা খুবই প্রিপেয়ার অ্যান্ড টপ নচ হতে হবে। কেন আপনার একটা ডিসিপ্লিন থেকে মাস্টার্স ব্যাচেলর কমপ্লিট করার পরে আপনি আরেকটা ডিসিপ্লিনে মাস্টার্স করতে চাচ্ছেন, সেই জিনিসটা ওখানে ক্লিয়ারলি এক্সপ্লেইন করতে হবে। আমার আরেকটা ইউনিভার্সিটি হতে পারে ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি। ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি কিউএস র্যাঙ্কিংয়ে 261, one of the most popular publicly funded university, which is located in Christchurch city. This is arguably the second largest city in New Zealand, এবং এখানে স্টুডেন্টদের পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জবেরও ভালো অপরচুনিটিজ এই সিটিতে আছে। তো যাই হোক, এরকম আরও অনেক ইউনিভার্সিটি এই জাতীয় কনভার্সন মাস্টার্স প্রোগ্রাম আপনি করতে পারবেন। আর কন্টিনিউ মাস্টার্স প্রোগ্রাম সম্পর্কে তো আমরা সবাই জানি। সেফার, আমি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আমার গ্রাজুয়েশন করেছি, এখন আমি মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বা মাস্টার্স রিলেটেড বিজনেস রিলেটেড কোনো প্রোগ্রামে পড়তে যাব, সেটাকে আমরা খুব সহজেই বলতে পারি দিস ইজ কন্টিনিউড মাস্টার্স প্রোগ্রাম। আমার মনে হয় এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আরেকটি প্রশ্ন আমরা প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টের কাছ থেকে পেয়ে থাকি, নিউজিল্যান্ডের ভিসা রেশিও কেমন? দেখেন, আসলে ভিসা রেশিও কেমন এটার চেয়ে বড় প্রশ্ন আমি স্টুডেন্টদের কাছে করে থাকি, আপনি কত অর্গানাইজ ওয়েতে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারছেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা কি নিউজিল্যান্ডের জন্য আসলে ম্যাচ করছে কিনা, নিউজিল্যান্ড ইউনিভার্সিটির জন্য, নিউজিল্যান্ড ইনস্টিটিউটগুলোর জন্য, এবং এইগুলোর উপরে মূলত ডিপেন্ড করে। তবে যদি প্রপার ডকুমেন্টেশন এবং একটা প্রপার এসওপি, আপনার ফিউচার প্ল্যান, ক্যারিয়ার প্ল্যান, এগুলো যদি সঠিকভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন, তাহলে নিউজিল্যান্ডের ভিসা পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। অত্যন্ত আনন্দের সাথে আমি আপনাদের সাথে শেয়ার করছি, গত জুলাই ইনটেক যেটা ছিল, সেখানে আমাদের 100% ভিসা রেশিও ছিল উপরওয়ালার রহমতে। এটা আসলে আমাদের ক্রেডিট না, আমাদের যেসব স্টুডেন্টরা ছিল, আমরা এই স্টুডেন্ট সিলেকশনের ক্ষেত্রে অনেক বেশি কেয়ারফুল ছিলাম। ইভেনচুয়ালি আমাদের একজন স্টুডেন্ট রিজেক্টেড ছিল। সেকেন্ড টাইম ওই স্টুডেন্টটাকে যখন আমরা ভিসা অ্যাপ্লিকেশন করি, তখন তার ভিসা অ্যাপ্রুভাল হয়ে যায়। তো আমরা যেটা আপনাকে বলতে পারছি এবং গর্বের সাথেই বলতে পারছি যে আমাদের ভিসা রেশিও সর্বোচ্চ নিউজিল্যান্ডের জন্য। সো এই ভিসা রেশিও নিয়ে আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আপনি যদি আপনার ডকুমেন্টেশন প্রপার ওয়েতে সাবমিট করতে পারেন, আপনার প্রপার সোর্স অফ ফান্ডিং সাবমিট করতে পারেন, আপনার যদি কোনো স্টাডি গ্যাপ থাকে, স্টাডি গ্যাপটাকে আপনি প্রপার ওয়েতে এক্সপ্লেইন করতে পারেন, উইথ ডকুমেন্টেশন সাবমিট করতে পারেন, অ্যালং সাইড আপনি যে ইউনিভার্সিটি বা যে প্রোগ্রামটা পড়ালেখা করছেন, সেই প্রোগ্রামটার সাথে আপনার ক্যারিয়ার ডেস্টিনেশনকে সেট করতে পারেন বা ক্যারিয়ার প্ল্যান প্রপার ওয়েতে এক্সপ্লেইন করতে পারেন, তাহলে নিউজিল্যান্ডে ভিসা পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। নিউজিল্যান্ড ইমিগ্রেশন দে আর হাইলি ফ্লেক্সিবল। সেবার আপনি একটা ডকুমেন্টেশন ইমিগ্রেশনকে মিসিং করেছেন সাবমিশন করার ক্ষেত্রে, ওরা আপনাকে মেল করে ডকুমেন্টটা চেয়ে নিবে। তার মানে দে আর ভেরি ভেরি হেল্পফুল অ্যান্ড ফ্লেক্সিবল। তারা আসলে মূলত ভিসাটা ইস্যু করতে চায় যদি আপনার সমস্ত ডকুমেন্টেশন ঠিক থাকে। গ্রিন লিস্টের বাইরের কোনো প্রোগ্রামে যদি আমরা পড়ালেখা করে থাকি, তাহলে আমরা নিউজিল্যান্ডে পিআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। ইয়াস, নন গ্রিন লিস্টেড প্রোগ্রাম থেকে যদি আপনার মাস্টার্স করা থাকে, তাহলেও কিন্তু আপনি পিআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। সেফার মাস্টার অফ ফাইন্যান্সে আপনি সেফার করতে গেলেন। এই প্রোগ্রামটা কিন্তু ন্যাচারালি আমরা জানি যে গ্রিন লিস্টেড প্রোগ্রাম না, বা গ্রিন লিস্টেড প্রফেশনের ভিতরে অফিসিয়ালি পড়ে না। বাট সেফার এখানে গ্রিন লিস্টেড লিস্টটা যদি আপনি চেক করেন, প্রফেশনাল লিস্টটা, আপনি ওখানে দেখবেন বিজনেস প্রফেশনালদের জন্য আপনি 2টা ক্যাটাগরিতে গ্রিন লিস্টেড প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সাচ অ্যাজ এক্সটার্নাল অডিটর অ্যান্ড ইন্টারনাল অডিটর। সো এই 2টো প্রোগ্রাম কিন্তু আপনি আসলে যদি ফাইন্যান্স থেকেও পড়ালেখা করেন, আর আপনার যদি প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি জব ইন্টারভিউ ভালো করতে পারেন, তাহলে কিন্তু এই প্রফেশনে আপনার জব পাওয়ার সুযোগ আছে। এখানে যদি আপনি 41 নিউজিল্যান্ড ডলার পার আওয়ার একটা জবের অফার ম্যানেজ করতে পারেন এই বিষয়ের উপরে পড়ালেখা করে, তাহলে কিন্তু ইন স্পাইট অফ নট হ্যাভিং আ গ্রিন লিস্টেড রিলেটেড প্রোগ্রাম আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো এরকম সেফার এখানে একটা জবের থ্রাশহোল্ড থাকে, এই জবের থ্রাশহোল্ডটা যদি আপনি মেনটেন করতে পারেন, সেটার উপর বেস করে আপনি নিউজিল্যান্ডে
পিআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। সেক্ষেত্রে গ্রেড লিস্টেড প্রোগ্রাম হতেই হবে, সেটার কোনো রিকোয়ারমেন্ট নাই। কারণ আপনি ইতিমধ্যেই জেনে গিয়েছেন অ্যাজ পার দেয়ার নিউ রুলস, যদি আপনি মাস্টার্স প্রোগ্রাম কমপ্লিট করেন ইউ আর গেটিং 6 পয়েন্টস। সো এরপরে আপনার পিআর পাওয়ার জন্য একটা জব অফারের প্রয়োজন হয়। তবে সেই জব অফারটা কোন ক্যাটাগরির জব আপনি করছেন তার উপরে কিছু ব্যাপার আছে, যে টিয়ার 1 ক্যাটাগরির জব কিনা বা টিয়ার 2 ক্যাটাগরির জব কিনা, সেগুলো কনসার্নিং ইস্যুস। তবে আপনার জবের থ্রাশ হলেও এখানে কনসার্নিং ইস্যু, এটার উপর বেস করে আপনি পিআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আজকের আমি লাস্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা আমাদের স্টুডেন্টরা আমাদের কাছে প্রতিনিয়ত করে থাকেন, যে ইআইপি পাওয়ার পরে আমি আমার সেমিস্টার ডেফার করতে পারবো কিনা, অর আমার ইনস্টিটিউশন চেঞ্জ করে আমি আরেকটা ইনস্টিটিউশনে পড়তে যেতে পারবো কিনা। টু বি অনেস্ট, ইনস্টিটিউশন চেঞ্জ করে আরেকটা ইনস্টিটিউশনে যদি আপনি পড়তে যেতে চান, তাহলে নতুন করে আবার আপনার অ্যাপ্লিকেশন করতে হবে, ভিসা অ্যাপ্লিকেশন। যেহেতু আপনার যে ডকুমেন্টেশনের উপর বেস করে আপনি পিআরের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, যে এই সমস্ত জায়গায় আপনাকে চেঞ্জ আনতে হবে, তার মানে আপনাকে নতুন করে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে যদি আপনি ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন চেঞ্জ করতে চান। অনেক স্টুডেন্টের কাছ থেকে আমরা প্রতিনিয়ত আরেকটি কমন কোশ্চেন পেয়ে থাকি, ইআইপি পাওয়ার পরে আমি কি আমার ফান্ডটা ভাঙতে পারবো কিনা। সেফার আমার একটা এফডিআর আছে, সেই এফডিআরটা আমি ভাঙতে পারবো কিনা। আই এম ভেরি হ্যাপি টু লেট ইউ নো, ইয়াস, যদি ইআইপি পাওয়ার পরে, ইআইপি মানে কি অ্যাপ্রুভাল ইন প্রিন্সিপাল, নীতিগতভাবে আমরা তোমার ভিসাটা অ্যাপ্রুভ করেছি, এখন তোমাকে হয়তো 10 ডেজের মধ্যে বা 14 ডেজের মধ্যে তোমার টিউশন ফিসটা পে করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে ইআইপির কন্ডিশন থাকে এটাই। সো যদি আপনারা এই টিউশন ফিসটা পেমেন্ট করে দেন, তো পেমেন্ট করতে গেলে আপনার কিন্তু এফডিআর ভাঙার প্রয়োজন হবে। যদি ওখানে টাকা থাকে তাহলে ওখান থেকে টিউশন ফিস, অথবা আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা আছে ওখান থেকে নিয়েই তো আপনি আসলে আপনার টিউশন ফিস দিবেন। তার মানে যখন আপনার ইআইপি আপনি পেয়ে যাচ্ছেন, তারপরে যদি এখান থেকে ফান্ড আপনি উইথড্র করেন, যেটুকু আপনার টিউশন ফিস পারপাজে পেমেন্ট করতে হচ্ছে, সেটা আপনি অনায়াসেই উইথড্র করে ফেলতে পারেন, সেটাতে আপনার ভিসার ক্ষেত্রে কোনো ইফেক্ট আসবে না। ইআইপি রিসিভ করার পরে আমি কি আমার সেমিস্টার ডেফার করতে পারবো কিনা। ইআইপি রিসিভ করার পরে আপনার ইমিগ্রেশন থেকে আপনাকে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে ইআইপিটা দেওয়া হবে, অধিকাংশ ক্ষেত্রে ইআইপির টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, তোমার ভিসাটা আমরা নীতিগতভাবে অ্যাপ্রুভ করেছি, এখন তুমি তোমার 1 বছরের অথবা ফুল প্রোগ্রামের টিউশন ফি যদি পেমেন্ট করো, তাহলে আমরা তোমাকে ফাইনাল ভিসা অ্যাপ্রুভাল দিব। সো এই যে টাইম ফ্রেম থাকে, এই টাইম ফ্রেমের মধ্যে আপনার টিউশন ফিসটা আপনাকে পেমেন্ট করে দিতে হবে। দেওয়ার পরে আপনি আপনার ইউনিভার্সিটিকে মেল করতে পারেন যে আমি তো এই ইনটেকের জন্য ভিসা পেয়েছি, বাট আমার এই প্রবলেমের কারণে বা এই ক্রাইসিসের কারণে আমি এই ইনটেকটা ধরতে পারছি না, আমাকে দয়া করে নেক্সট সেমিস্টারের জন্য আমার অ্যাডমিশনটা ডেফার করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। তাহলে দেখবেন যে আপনাদের ইউনিভার্সিটি খুব সহজেই আপনাকে পরবর্তী ইনটেকের জন্য আপনার সেমিস্টারটা ডেফার করে দিবে। আমার মনে হয় আপনারা আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার পেয়েছেন। যদি এর বাইরেও আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা সরাসরি আমাদের সিএসবি স্টাডি আপডেটে এসে আপনাদের প্রশ্নের অ্যান্সার নিতে পারেন, অথবা আমাদেরকে ওভার দি ফোন কন্ট্যাক্ট করতে পারেন। আমরা চেষ্টা করে থাকি আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।